ওকে, তো কালকে আমাদের লাস্ট টপিক যেটা ছিল যে যদি ই সেলের মান বা একটা কোষ বিভবের মান যদি প্লাস হয় তাহলে ওইখানে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হবে। এখন এই বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে হয় তাহলে এখানে আমাদের আরো একটা এই জিনিস হয় হ্যাঁ, এই যে এই প্রশ্নটা, এটা আমাদের লাগবে, এটা লিখে নাও। এখানে হচ্ছে যে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হলে ধরো ধরো একটু, হ্যাঁ এখন কোষ বিক্রিয়াটি যদি স্বতঃস্ফূর্তভাবে হয়, শত, এটা বানান কি, আচ্ছা, যাই হোক, স্বতঃস্ফূর্তভাবে, এখন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হলে এটা হচ্ছে পাত্রের ক্ষয় হবে, সেক্ষেত্রে উক্ত উক্ত দ্রবণ পাত্রে রাখা যাবে না। এখন এই জিনিসটা দ্বারা কি বোঝায়, এটা আমরা যখন ম্যাথ করব এটা তখন একটু বুঝবো। এখন এইখানে আরেকটা জিনিস লিখে নাও, যে এইখানে তোমার পাত্রটা হবে অ্যানোড, আর যাকে রাখা হবে সে হবে এখানে ক্যাথোড। এইটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে জেনারেল কেস। ওকে, সো এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় এটা আমরা ম্যাথ করতে গেলে এটা বুঝবো। ওকে, এখন এখানে যে খেয়াল করো। ওকে, এইখানে এটা দেওয়া আছে, এখানে নিকেল, আর এটা দেওয়া আছে সিলভার, আর এইখানে আছে নিকেল সালফেটের দ্রবণ, আর আমাদের এই পাত্রে আছে সিলভার নাইট্রেটের দ্রবণ। নিকেল, সিলভার এবং জিঙ্কের প্রমাণ, বিজারণ বিভব সবগুলোরই দেয়া আছে। উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্কের তৈরি পাত্রে রাখা যাবে কি না। এখন বলছে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্কের পাত্রে রাখা যাবে কি না। সো এইখানে নিকেল এবং সিলভারের মধ্যে কে অ্যানোড আর কে এখানে ক্যাথোড বলো তো? ক্যাথোড। হুম, এইখানে বলছে নি- উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে। সো এখন তুমি জিঙ্ক আপাতত বাদ দাও, আমাদের এইখানে যে দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে নিকেল সালফেটের, একটা সিলভার নাইট্রেটের, বা এখন এখানে একটা আছে নিকেলের একটা দণ্ড আছে, একটা সিলভারের দণ্ড আছে, এবং নিকেল আর সিলভারের মধ্যে কে অ্যানোড হবে আর কে এখানে ক্যাথোড হবে? ও, ভুলে গেছি। নিকেল হবে অ্যানোড আর সিলভার হবে ক্যাথোড। নিকেল হচ্ছে যে অ্যানোড, আর সিলভার হচ্ছে এখানে যে ক্যাথোড। ওকে, সো এটা আমরা যে বুঝতে পারবো আমাদের যে তড়িৎ, এই যে আমাদের যে ইয়া আছে, একটা যে এই সারি আছে আমাদের সক্রিয়তা সিরিজ, ওইখান থেকে এটা বোঝা যায়। ওকে, তাহলে এখানে হচ্ছে নিকেল হচ্ছে আমাদের অ্যানোড। ওকে, এখন এইখানে যে প্রশ্নটা করছে যে
অ্যানোডের দ্রবণটিকে, তাহলে এখানে আমাদের উদ্দীপকে অ্যানোডের দ্রবণ হবে নিকেল সালফেটের দ্রবণটি। তাহলে উদ্দীপকের নিকেল সালফেটের দ্রবণটি হচ্ছে অ্যানোডের দ্রবণ। এখন এইখানে যে প্রশ্নটা করছে যে নিকেল সালফেটের দ্রবণটিকে জিঙ্কের পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তো এখন আমাদের এইখানে একটা পাত্র আছে, এই পাত্রটা হচ্ছে জিঙ্কের এই তৈরি। এখন এই পাত্রের মধ্যে আমরা নিকেল সালফেটের দ্রবণ রাখতে পারবো কিনা। তো এইখানে দ্রবণটা হচ্ছে নিকেল সালফেটের, আর এখানে পাত্রটা হচ্ছে জিঙ্ক। এখন এই দুইটা নিয়ম আবার এখানে অ্যাপ্লিকেবল হবে। সো এই ক্ষেত্রে যেটা আমাদের পাত্র হবে সেইটাকে আমরা এখন ধরবো অ্যানোড, আর যেটাকে রাখা হচ্ছে সেইটাকে ধরবো যে ক্যাথোড। যদিও নিকেল সালফেট এবং সিলভার নাইট্রেটের মধ্যে নিকেল অ্যানোড ছিল, বাট যখন আমরা নিকেল সালফেটের দ্রবণকে অন্য একটা পাত্রের মধ্যে রাখতেছি তখন পাত্রটা হবে অ্যানোড এবং নিকেল হবে যে ক্যাথোড। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এইখানে এটা হচ্ছে অ্যানোড, আর এইখানে আমাদের নিকেল হবে এইখানে আমাদের ক্যাথোড। ওকে। এখন এই যে নিকেল সালফেট দ্রবণটাকে জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা এর জন্য আমাদের এখন ইসেল এর মানটা বের করতে হবে। সো আমরা তো জানি যে আমরা তো এটা জানি যে ই সেল সমান হচ্ছে ই অফ অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের কোন বিভব। এখানে এখানে যে ক্যাথোডের কোন বিভব হবে। ও, বিজারণ বিভব। হ্যাঁ, এটা আছে এখানে তো ক্যাথোডের বিজারণ বিভব। ওকে। সো এখন এই প্রশ্নে এই যেগুলা দেয়া আছে যে আমাদের সবারই বিজারণ বিভব দেওয়া, এখানে সবার বিজারণ বিভব দেয়া আছে। তো আমাদের এখানে লাগবে কার কার। আমরা এখন এই এই যে আমাদের পাত্র এবং দ্রবণ নিয়ে যখন আমরা এখানে ডিসকাস করতেছি সেই ক্ষেত্রে আমাদের লাগবে জিঙ্কের জন্য এবং নিকেলের জন্য। সো জিঙ্কের বিজারণ বিভব দেয়া, জিঙ্কের বিজারণ বিভব, সো বিজারণ বিভবকে আমরা কিভাবে লিখবো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এই জিঙ্কের বিজারণ বিভব প্রশ্নে দেওয়া আছে -0.76। বাট আমাদের জিঙ্ক যেহেতু এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে তো আমাদের লাগবে জিঙ্কের জারণ বিভব। সো এটা হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান হচ্ছে +0.76। ওকে, আরেকটা লাগতেছে আমাদের ক্যাথোডের। সো এখানে আমাদের ক্যাথোড যেহেতু নিকেল, তো এখানে নিকেলের যোজনী হচ্ছে 2, তাহলে আমাদের নিকেলের বিজারণ বিভবই দরকার। সো নিকেল 2+ থেকে নিকেল, এটা আমাদের বিজারণ বিভবই দরকার এবং ওইটাই প্রশ্নে দেওয়া আছে, এটা হচ্ছে -0.25 ভোল্ট। ওকে। সো এখন আমরা এখানে অ্যানোডের জারণ বিভব যেটা হচ্ছে +0.76, এবং এবং এখানে আমাদের ক্যাথোডের বিজারণ বিভব কত, -0.25। সো এটা আসে +0.51 ভোল্ট। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এখানে লিখতে হবে যে, আচ্ছা আমি এটা এখানে লিখে দিচ্ছি, যেহেতু কোষ বিভব ধনাত্মক
সুতরাং এখানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে, সো এখানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে এখানে হবে। সো এখন বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হওয়া মানে কি? সো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হওয়া মানে হচ্ছে যে আমাদের অ্যানোড নর্মালি এখানে কি করবে, অ্যানোড হচ্ছে যে এখানে জারণ বিক্রিয়া হবে। তো জিঙ্কের পাত্র থেকে কিছু জিঙ্কের পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে তারা জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে যাবে। এখানে জিঙ্ক জারিত হয়ে, বা এখানে নিজের ভাষাও লিখতে পারো যে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। So, এখন জিঙ্কের পাত্র থেকে যদি এই প্রতিনিয়ত বা কন্টিনিউয়াসলি জিঙ্কের যে পরমাণুগুলা এগুলো যদি পাত্রের মধ্যে চলে আসতে শুরু করে, তাহলে এই জিঙ্কের এই পাত্রটা বা জিঙ্কের এই পাত্র তো অবশ্যই ক্ষয় হওয়া শুরু করবে, যদি তার থেকে জিঙ্কের পরমাণুগুলো যদি মানে ধীরে ধীরে চলে যায়। তো এখানে কি হবে, অতএব জিঙ্কের পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। ওকে, তো এখানে জিঙ্কের পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। সুতরাং নিকেল সালফেটের দ্রবণ জিঙ্কের পাত্রে সংরক্ষণ করা যাবে না। এটা বুঝছো যে এখানে কি হয়? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এটার জন্য আমাদের এমসিকিউ এর এই জন্য যেটা হেল্প করবে এটা হচ্ছে যে এখন একটা জিনিস এখানে খেয়াল করো যে এখানে আমাদের নিকেল ছিল এবং জিঙ্ক ছিল। সো নিকেল এবং জিঙ্কের মধ্যে আমাদের যেটা এই তড়িৎ রাসায়নিক সারি বা আমাদের যেটা সক্রিয়তা সিরিজ ছিল, ওইখানে কে নিচে এবং কে পড়েছিল এখানে জিঙ্ক এবং নিকেলের মধ্যে? জিঙ্ক উপরে ছিল। হ্যাঁ, জিঙ্ক ছিল উপরে, নিকেল ছিল নিচে। সো এখন এখানে খেয়াল করো না, উল্টা বললাম নাকি? এখানে নিকেল হচ্ছে উপরে আর না জিঙ্ক উপরে। সো এটার জন্য শর্টকাট হচ্ছে যে উপরের মৌলের পাত্রে নিচের মৌলের দ্রবণ রাখা যাবে না। দ্রবণ রাখা যাবে না। সো এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন এরপরে ম্যাথটা এখানে এখানে খেয়াল করো। ওকে, সো এই পাত্রে আছে আমাদের ফেরাস সালফেটের দ্রবণ, এই পাত্রে আছে আমাদের কপার সালফেটের দ্রবণ, আর এইখানে সবগুলোর মান
দেয়া আছে, এখানে টেম্পারেচারও দেয়া আছে। কোষটির ইএমএফ মানে ই সেল, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই সেল কিন্তু সব সেম। এখন তুমি এখানে ই সেলও লিখতে পারো, ইএমএফ ও লিখতে পারো, সব একই। সো আমরা এটা জানি যে এটা হচ্ছে আমাদের অ্যানোডের জারণ বিভব, প্লাস এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিজারণ বিভব। সো এইখানে আমাদের আয়রন এবং কপার দেয়া আছে। তো আমরা এটা কিভাবে, এটা এখন কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে এখানে? অ্যানোড হবে এফবি আর কপার হবে ক্যাথোড। হ্যাঁ, সো এখন এখানে আমাদের যেগুলা মান যেগুলো দেয়া আছে যে, আচ্ছা এখানে ই নট দেওয়া, এটা কোনো সমস্যা নেই, কারণ এই প্রশ্নে যেভাবে দেয়া আছে ওইভাবে লিখতে হবে। সো এটা হচ্ছে -4.4 ভোল্ট দেওয়া। আর এইখানে আমাদের কপারের বিজারণ বিভব দেয়া 0.34। ওকে, সো এখন এখানে আমরা একটা জিনিস, এখন আমি যদি এই দুইটাকে জারণ বিভবের ফরম্যাটে যদি লিখি, তাহলে এটা হবে Fe থেকে Fe2+, এবং এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে 0.44। আর এইখানে খেয়াল করো, আমি যদি এখন এটাকে জারণ বিভব লিখি, তাহলে কপার থেকে Copper 2+ হবে, এটা হয়ে যাবে -0.34। এখন তোমার যদি এইরকম সৃজনশীল এই যে প্রশ্নে কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে, তোমার যদি সক্রিয়তা সিরিজটা মনে নাও থাকে, তাহলে তুমি এই যে বিভবের মানগুলো থেকেই বের করতে পারবা। সো আমরা সক্রিয়তা সিরিজ থেকে তো এটা জানতে পারি যে এখানে আয়রন হচ্ছে অ্যানোড, আর এখানে প্রকৃত সিরিজের সবচেয়ে নিচের দিকে অবস্থান করে কপার, সিলভার, অরাম এইসব ধাতু। সো কপার, সিলভার, অরাম এটা থাকলে এগুলো এগুলা ক্যাথোড হবে। এটা এমনিতে বোঝা যায়, কারণ এগুলা সবার এই তোমার নিচের দিকের তিনটা মৌল। ওকে, বাট তারপরেও এটা আমরা কিভাবে বুঝতে পারবো যদি সক্রিয়তা সিরিজ মনে না থাকে? এখানে এখানে খেয়াল করো, এই দুইটা হচ্ছে আমাদের ডান দিকেরটা হচ্ছে জারণ বিভব, আর এখানে বাম দিকেরটা হচ্ছে আমাদের বিজারণ বিভব। সো আমাদের অ্যানোডের কাজ কি? অ্যানোডের কাজ হচ্ছে ওইখানে জারণ বিক্রিয়া হয়, বা অ্যানোড আমাদের জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করে। তো যার জারণ বিভব বেশি হবে সে হবে অ্যানোড, আর যার বিজারণ বিভব বেশি হবে, ক্যাথোডে কি হয়, এই এই ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ। তাহলে যার বিজারণ বিভব বেশি হবে সে হবে ক্যাথোড, যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। বাইরে। ওকে, তাহলে যার জারণ বিভব বেশি সে অ্যানোড, তাহলে যার জারণ বিভব কম সে হবে ক্যাথোড। তো তুমি যে কোনো একটা মনে রাখলেই আর একটা তো বের করতে পারবা। যার জারণ বিভব বেশি সে অ্যানোড। আচ্ছা, আমি এটাও লিখে দিচ্ছি। যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড। ওকে, সো এইসব জিনিস এমসিকিউ সৃজনশীল সব জায়গায় লাগবে। এখন এখানে খেয়াল করো, সো আমাদের কোষ বিভব নির্ণয়ের ক্ষেত্রে অ্যানোডের জারণ বিভব, সো অ্যানোডের আমাদের লাগতেছে জারণ বিভব, এই যে এটা, এটা হচ্ছে +0.44। আর আমাদের লাগতেছে প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, সো এখানে ক্যাথোডের বিজারণ বিভব হচ্ছে +0.34।
ওকে, সো এটা কত আসে? 7.78 আসে নাকি? এই ম্যাথ গুলো কিন্তু সৃজনশীলে একটা 100% আসবে। সো এটা আসে, হ্যাঁ এটা আসে 0.78 এত ভোল্ট। ওকে, এখন এই খ নম্বরে জিজ্ঞেস করছে পাত্রটি আয়রনের নির্মিত হলে, বি পাত্রটি আছে এখানে, এইটা একটু চিত্র নাম দেন, এটা আছে চিত্র এ, এটা আছে চিত্র বি। এখন এখানে জিজ্ঞেস করছে যে বি পাত্র যদি আয়রনের নির্মিত হলে কোষ্ঠী দীর্ঘকোণের সংরক্ষণের ক্ষেত্রে মতামত বিশ্লেষণ করো। ওকে, এখন বি পাত্রে আমাদের দ্রবণ আছে কার? দ্রবণ আছে এখানে কপার সালফেটের। সো বি পাত্রে দ্রবণ আছে কপার সালফেটের, এবং এখানে জিজ্ঞেস করছে যদি পাত্রটা আয়রনের হইতো, সেই ক্ষেত্রে এখানে কপার সালফেটের দ্রবণ আয়রনের পাত্রে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাইতো কি না। তো এখন যেইটার এ, আমাদের পাত্র যেটা হবে সেটা হচ্ছে অ্যানোড, এবং এটা হচ্ছে এখানে ক্যাথোড। ওকে, সো আয়রনকে অ্যানোড ধরে এবং কপারকে এখানে ক্যাথোড ধরে আমরা তো অলরেডি তো কোষ বিভবের মান তো বের করে তো ফেললাম, এখন এই প্রশ্ন আবার এখানে দিয়ে রাখছে কেন? আচ্ছা এখানে, এখন এইখানে কিছু করার নেই আসলে, আমরা এই যে এখন তোমার গ নম্বরে যে ম্যাথটা সেম ম্যাথই আবার এখানে ঘ নম্বরেও করতে হবে, কারণ সেম জিনিসই এখানে। এটা এটা বুঝছো হয়তো যে এখানে সেম ম্যাথই এখানে লাগবে। তো এখন তুমি এখানে কিছু কাজ করতে পারো, যেহেতু সেম ম্যাথ, এইটুক ম্যাথ করে দিলে হয়তো 4 নাম্বার দিবে না। তো এখন তুমি চাইলে এখানে কোষ বিক্রিয়া গুলো আছে দেখাই দিতে পারো এক্সট্রা করে। এখন এখানে লিখতে পারো যে এক্ষেত্রে কোষ হলো, এক্ষেত্রে সৃষ্ট কোষটি হলো, আচ্ছা এখন এই যে তোমার এক কোষ বা এক পূর্ণাঙ্গ এই সেলের আমরা সংকেত কিভাবে লিখি এটা কিন্তু কালকে দেখানো হয়েছে। বাম দিকে লিখতে হয় অ্যানোড, সো অ্যানোড যেহেতু এফি, তাহলে এখানে হবে এফি থেকে Fe2+, মাঝখানে লবণ সেতু, আর এইখানে হচ্ছে তোমার কপার, তাহলে এটা হচ্ছে কপার 2+ থেকে কপার, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা এই কোষের সংকেত। তো এখন তুমি এখানে রিয়াকশন গুলা দেখাইতে পারো যে অ্যানোড বিক্রিয়া, কারণ এটা হচ্ছে জাস্ট এক্সট্রা করে, যদিও এটা প্রশ্নে চাই নাই, বাট এটা লিখতেছি কারণ 1 নম্বরের ম্যাথ 2 নম্বরের ম্যাথ হুবহু সেম। সো এখন এই জন্য এখানে কিছু এক্সট্রা জিনিস লিখে দাও বেটার। সো এটা হবে আমাদের অ্যানোড বিক্রিয়া Fe থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটা হয়ে যাবে Fe2+, তারপরে ক্যাথোড রিয়াকশন হবে অ্যানোড আর এই যে ক্যাথোড, মানে এই যে যখন তুমি সূত্রটা লিখবা তখন কিন্তু ইংরেজি দিয়ে লিখতে পারো, সমস্যা নাই, বাট এই যে এইগুলাতে কিন্তু মানে বাংলা দিয়ে লিখতে হবে, অ্যানোড বিক্রিয়া তারপরে ক্যাথোড বিক্রিয়া এই জায়গায়। এটা হবে কপার 2+, এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এটা হয়ে যাবে কপার। সো এই দুইটা যোগ করলে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া এখানে পাবো Fe, এখানে কপার 2+, Fe2+, এইখানে আসছে যে কপার। ওকে, সো এইখানে ম্যাথটা হচ্ছে সেম, এটা আর এখানে করলাম না।
এখন এখানে তোমার 2 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো? এটা বলো। এই 2 নম্বরের অ্যান্সারটা বলো। অ্যান্সার হবে 0.78। না, ওইটা তো ওই বুঝলাম, এখানে প্রশ্ন করছে কি? এখানে প্রশ্ন করছে যে কোষটি দীর্ঘক্ষণ সংরক্ষণের ক্ষেত্রে তোমার মতামত বিশ্লেষণ করো, মানে এই যে তোমার কপার সালফেটের এই দ্রবণটা এর মধ্যে রাখা যাবে কি না, বা এফিএর যে এখানে তোমার পাত্র, এই পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা এটা প্রশ্ন করছে, তো এখানে অ্যান্সার কি হবে? যাবে। রাখা যাবে? এখানে রাখা যাবে? উম, তাহলে তা আগের ম্যাথটা তো আমরা তো এই জিনিসই তো করলাম, এখানে কোষ বিভব যদি ধনাত্মক হয়, মানে তোমার কোষ বিভব এই কখন ধনাত্মক হয়? যখন হচ্ছে যে কোষ বিভব এখানে ধনাত্মক হলে কোষ বিকৃতি স্বতঃস্ফূর্ত ভাবে হয়। তো কোষ বিকৃতি স্বতঃস্ফূর্ত ভাবে হলে এখানে তোমার পাত্র ক্ষয় হবে, এখানে সেই ক্ষেত্রে রাখা যাবে না। আমরা তো আগের ম্যাথটাতে তো এখানে তাই করলাম, যে এখানে কোষ বিভব এখানে ধনাত্মক, অতএব বিকৃতি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, সুতরাং এখানে পাত্র ক্ষয় হবে, অতএব এখানে রাখা যাবে না। তো এইখানে তো এখানে তাই তো আসছে, কোষ বিভব হচ্ছে তোমার ধনাত্মক, তো এখানে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে এবং আয়রনের পাত্র থেকে কিছু আয়রন পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়ন হিসেবে পাত্রে, সরি, এই দ্রবণের মধ্যে এই চলে যাবে, সুতরাং এখানে পাত্র ক্ষয় হবে, অতএব রাখা যাবে না। এটা বুঝছো? বুঝছি। এটার এটার ব্যাখ্যা আছে সেম। এখন এই শুধুমাত্র রাখা যাবে না এটা লিখলে হবে না, এই যে এখানে যেটা লিখে দিছি এইটুক, এটা পুরোটাই লিখতে হবে এই টাইপের প্রশ্নগুলোতে। ওকে, এখন এটা হচ্ছে এম সালফেট, এটা হচ্ছে M' সালফেট, আর এখানে তোমার 3 নাম্বারটা হচ্ছে M" সালফেট। ওকে, আর এখানে E0, M থেকে M2+, এটার দেওয়া আছে 0.76 ভোল্ট। তারপর M' ক্ষেত্রে এটা দেওয়া -34। তারপর M" ক্ষেত্রে এটা দেওয়া আছে 1.66। অর্থাৎ এখানে সবগুলোই জারণ বিভব দেয়া আমাদের। এখন এখানে জিজ্ঞেস করছে যে 2 নং দ্রবণকে সরিয়ে, উদ্দীপকে 2 নং দ্রবণকে সরিয়ে উক্ত স্থানে 3 নং দ্রবণ রাখা যাবে কিনা। মানে আমাদের 2 নং এর যে পাত্রটা আছে এইখানে 3 নং এর দ্রবণটা রাখা যাবে কিনা, এইটা আমাদের প্রশ্ন করছে। তো এখানে তোমার 3 নং এর দ্রবণটা হচ্ছে M" সালফেটেড। আর এই আমাদের পাত্রটা হচ্ছে কার, এখানে পাত্রটা হচ্ছে M' এই ধাতুর পাত্র, সো এটা হচ্ছে পাত্র। ওকে, সো এখন এই পাত্রের মধ্যে M' এই ধাতুর পাত্রের ক্ষেত্রে, বা আমরা যদি এটাকে একবারে M1 বলি, তাহলে M1 এই ধাতুর পাত্রের মধ্যে M2 ধাতুর দ্রবণ রাখা যাবে কি না এটা প্রশ্ন করছে। সো এখানে
তো আমরা যদি ই সেল যদি বের করি, তাহলে এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব, আর এবং এটা হচ্ছে ক্যাথোডের, এটা বিজারণ বিভব। ওকে, সো এখন এখানে অ্যানোড হবে কোনটা? অ্যানোড যেটা, এই পাত্র, এটা আমাদের সবসময় অ্যানোড, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ওকে, সো এখন আমাদের লাগবে অ্যানোডের জারণ বিভব। তো এম ড্যাশের যেটা জারণ বিভব এটা তো দেয়াই আছে, -3.4। আর এম এম ডাবল ড্যাশের বিজারণ বিভব আমাদের দরকার। সো এখন এইখানে প্রশ্নের মধ্যে এম ডাবল ড্যাশের জারণ বিভব দেওয়া, সো এম ডাবল ড্যাশের বিজারণ বিভব আমরা যদি লিখি, তো এটা তাহলে উল্টে যাবে, এটা হবে -1.66। সো এটা আমাদের বিজারণ বিভব হবে -1.66, তো এটা হবে 1.90, সামনে একটা মাইনাস। ওকে, এখন এইখানে একটা এই প্রশ্ন আসতে পারে যে আমরা তো একটু আগে শিখলাম যে যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড। তো এখন এখানে তো এম ডাবল ড্যাশের জারণ বিভব বেশি, তাও এটা অ্যানোড কেন হইলো না? কারণ এখানে পাত্র সবসময় অ্যানোড হবে। মানে এমনিতে তোমার যদি এম ড্যাশ এবং এম ডাবল ড্যাশের মধ্যে কম্পেয়ার করতে বলতো, মানে এইখানে তোমার হচ্ছে যে এই যদি একটা একটা ধ্রুবণের মধ্যে যদি আমাদের এম ড্যাশ থাকতো আর এম ডাবল ড্যাশ যদি থাকতো, দুইটা ভিন্ন তড়িৎদ্বার হিসেবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এইখানে যদি একটা আমাদের একটা পাত্রের মধ্যে যদি এখানে এম ড্যাশ এবং এম এম ডাবল ড্যাশ থাকতো, সেই ক্ষেত্রে এম ডাবল ড্যাশের জারণ বিভব বেশি হওয়ার জন্য এইটা অ্যানোড হইতো, আর এইটা হইতো ক্যাথোড। এটা এটা তো বুঝছো। বাট যখন একটা পাত্রের মধ্যে অন্য একটা দ্রবণ রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে পাত্রটা সবসময় অ্যানোড হবে, সেটা জারণ বিভব কম হোক আর বেশি হোক। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এইসব জিনিস মাথায় রাখবো। ওকে, সো এখন এইখানে আমাদের কোষ বিভব আসতেছে নেগেটিভ, সো যেহেতু কোষ বিভব ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। সুতরাং এইখানে এই যেটা তোমার প্রশ্ন করছে 2 নং, যে দ্রবণকে সরিয়ে উক্ত স্থানে 3 নং যে দ্রবণ, এটা লিখবা, এখানে রাখা যাবে। ওকে, আর এই ম্যাথে এম ডাবল ড্যাশের জারণ বিভব বেশি হওয়া সত্ত্বেও সে এখানে ক্যাথোড হবে, কারণ এইখানে তোমার এইখানে পাত্র সবসময় অ্যানোড। এটা ভালোভাবে মাথায় রাখবা, এখানে পাত্র সবসময়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখন এখানে জারণ বিভব অথবা বিজারণ বিভব দিয়ে তুলনা করে যদি এম ডাবল ড্যাশকে যদি অ্যানোড ধরে ফেলো, তখন কিন্তু ম্যাথ পুরো অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে এবং অ্যান্সার ভুল হয়ে যাবে এখানে। ওকে।